আমরা যখন এই মিছিলটি নিয়ে আমরা যখন মতিঝিল আপনার সেই পল্টন থেকে শুরু করে আমরা যখন সংঘর্ষ এড়াতে পুলিশ ছাত্রলীগকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু নয়া পল্টন দিয়ে মতিঝিল দিয়ে এই দিক থেকে আমরা ঘুরতেছিলাম, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে আমাদের মিছিলে তারা হামলা শুরু করে, ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। স্বাভাবিকভাবেই এরকম একটা গণমানুষের মিছিল তখন কিন্তু জনগণ উত্তেজিত হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই আমাদের ছাত্র ভাই বন্ধুরা হয়তো প্রতিরোধ করার, নিজেকে আত্মরক্ষার চেষ্টা করেছে, এদিক সেদিক দিক বিদিক তারা ছুটছে। আমি নিজেও তখন বেশ কয়েকটা আমার শরীরেও ইটপাটকেল এসে পড়েছে, আমিও সাময়িকভাবে আহত হয়েছিলাম। নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদে শান্তিপূর্ণ একটা বিক্ষোভ মিছিল ছিল। যে বিক্ষোভ মিছিলটি শুরু হওয়ার কথা ছিল পল্টনের ঐতিহাসিক মুক্তাঙ্গন থেকে। আমরা যেহেতু আগের দিন ঘোষণা দিয়েছি, আমাদের এই ঘোষণার পরপরই বিশেষ করে বর্তমানের যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে মাফিয়া বাহিনী রয়েছে, সেই মাফিয়া বাহিনীরা আমাদের সহযোদ্ধাদেরকে বিভিন্নভাবে হুমকি দামকি দিচ্ছিল। গতকালকেও প্রায় মধ্যরাতে হত্যার হুমকি এসেছিল। এবং আজকে যখন আমরা যেহেতু 11টায় আমরা একটা প্রোগ্রাম দিয়েছিলাম যে মুক্তাঙ্গনে আমরা জড়ো হব, সেখান থেকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করব, সেখানে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ তারা লাঠি সোটা হকি স্টিক নিয়ে পুরো সেই গুলিস্তান, মুক্তাঙ্গন, আওয়ামী লীগের পার্টি অফিস এইদিকে পুরো অবস্থান, এবং পুলিশও প্রস্তুতি নিয়ে একেবারে সাজোয়া যান, জল কামান সহ তারাও সশস্ত্র অবস্থান নিয়ে প্রস্তুতি নিয়েছিল। আমাদের বিষয়টা ছিল যে আমরা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের মেহমান রাষ্ট্রে আমরা কারো বিরুদ্ধে আপত্তি তুলি নাই। আমাদের আপত্তি ছিল যে ভারতের উগ্র সাম্প্রদায়িক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যিনি নিজ দেশেই একজন বিতর্কিত ব্যক্তি, একজন খুনি ব্যক্তি, একজন সাম্প্রদায়িক ব্যক্তি, একজন সংখ্যালঘু নির্যাতনকারী ব্যক্তি হিসেবে চিহ্নিত, সেই সাম্প্রদায়িক ব্যক্তির আগমনের প্রতিবাদে আমাদের একটা কর্মসূচি ছিল। সরকার তাকে আনবে সেটা সরকারের বিষয়, কিন্তু নাগরিক হিসেবে আমরা তো আমাদের প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। আপনারা দেখেছেন যে ভারতেরই পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গার নির্বাচনী সমাবেশে অমিত শাহের এবং মোদির যে সভা সমাবেশ, সেখানে কিন্তু তারা কালো পতাকা উত্তোলন করেছিল, অর্থাৎ মোদির বিরুদ্ধে একটা নিন্দা জানিয়েছিল বা মোদির আগমনকে তারা প্রতিবাদ জানিয়েছিল। সেখানে প্রতিবাদ করতে পেরেছে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, আজকে স্বাধীনতার 50 বছরে আমরা এমন একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত হয়েছি যে ভারতের গোলামি করার জন্য আজকে আমাদের দেশে ভারতের বিরুদ্ধে কথা বলা যায় না। এদেশের আপামর জনগণ ভারতের গোলামি করে না, উগ্র হিন্দুত্ববাদের গোলামি করে না। বর্তমান যে বিনা ভোটের মাফিয়া সরকার, ফ্যাসিবাদী সরকার, যারা সেই 2014 সাল থেকেই বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে, বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে, পুলিশ প্রশাসন থেকে সেনাবাহিনী সমস্ত জায়গায় দলীয়করণ করে তারা আজকে একটা মাফিয়ার রামরাজত্ব কায়েম করেছে, যেখানে ভিন্ন মতের মানুষের কথা বলাটাই রিস্ক হয়ে যাচ্ছে, লেখাটা রিস্ক হয়ে যাচ্ছে, কথা বললে কিংবা লিখলে গুম হয়ে যেতে হচ্ছে। এবং এই যে ভারতের একটা আধিপত্য শুধুমাত্র গুম খুনের হওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, পাশাপাশি একেবারে ভারত তাকে নিয়ে ফেলে দেওয়া হচ্ছে, কখনো কখনো খুনও করা হচ্ছে। যেখানে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারিয়েছে, সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল যে সাম্য মানবিক মর্যাদার একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা। আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে এসে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ কতটুকু অর্জন করতে পেরেছি, সেই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রেখে দিলাম, সেই প্রশ্ন আপনাদের কাছে রেখে দিলাম, সেই হিসাবটা আপনারা করবেন। কিন্তু আমরা দেখি যে স্বাধীনতার 50 বছরে আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনও পাইনি, যে কারণে আজকে স্বাধীন দেশেও ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না, ভারতের বিরুদ্ধে একটা মিছিল মিটিং করা যায় না। এবং অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার বিষয় যে বর্তমানে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো রয়েছে, এই প্রত্যেকটা দলেই কম বেশি ভারতের এজেন্ট রয়েছে, যারা এদেশে থেকেও ভারতের দালালি করছে। আজকে মোদির বিরুদ্ধে দেখেন বাম, ডান, ইসলামিক দল, অন্যান্য সমগ্র দল ঐক্যবদ্ধ হয়েছে, সবাই প্রতিবাদ করছে।
যার যার জায়গা থেকে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন শাহবাগ সহ বিভিন্ন জায়গায় আপনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ মঞ্চ করেছে। তারা যারা মোদি বিরোধী আন্দোলন করবে তাদেরকে হটানোর জন্য তারা রাস্তায় নেমেছে। আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ভাই বোনদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, আপনারা কি মোদি উগ্র হিন্দুত্ববাদী একজন সাম্প্রদায়িক ব্যক্তির জন্য শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আপনারা হাতে অস্ত্র তুলে নিয়েছেন? তাদের উপরে আপনারা টর্চার চালাচ্ছেন, নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন। গত পরশুদিন আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠনের উপরে কি নির্মম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে। এবং আজকে আমরা যখন এই মিছিলটি নিয়ে আমরা যখন মতিঝিল আপনার সেই পল্টন থেকে শুরু করে আমরা যখন সংঘর্ষ এড়াতে পুলিশ ছাত্রলীগকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু নয়া পল্টন দিয়ে মতিঝিল দিয়ে এই দিক থেকে আমরা ঘুরতেছিলাম, কোনো ধরনের উস্কানি ছাড়াই পুলিশ এবং ছাত্রলীগ যৌথভাবে আমাদের মিছিলে তারা হামলা শুরু করে, ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। স্বাভাবিকভাবেই এরকম একটা গণমানুষের মিছিল তখন কিন্তু জনগণ উত্তেজিত হয়ে যায়। তখন স্বাভাবিকভাবেই আমাদের ছাত্র ভাই বন্ধুরা হয়তো প্রতিরোধ করার, নিজেকে আত্মরক্ষার চেষ্টা করেছে, এদিক সেদিক দিক বিদিক তারা ছুটছে। আমি নিজেও তখন বেশ কয়েকটা আমার শরীরেও ইটপাটকেল এসে পড়েছে, আমিও সাময়িকভাবে আহত হয়েছিলাম। এবং আমার অসংখ্য সহযোদ্ধা এ পর্যন্ত প্রায় 48 জন আপনার হসপিটালে রয়েছে। একজনের হচ্ছে কোমর ভেঙে দেওয়া হয়েছে নাকি আমরা যতটুকু জানতে পেরেছি, একজনের পা ভেঙে দেওয়া হয়েছে এবং গুলি করেছে। আমার ধারণা পুলিশ গুলি করে নাই, এই মিছিলে গুলি করেছে ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা, এদেশের এই আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগ যুবলীগের মধ্যে থাকা মোদির দালাল এবং রয়ের এজেন্টরা। আজকে শান্তিপূর্ণভাবে আমরা মিছিল করতেছিলাম, সেখানে কেন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ কোনো ধরনের উস্কানি ছাড়াই তারা লাঠিচার্জ করলো এবং মতিঝিলে আমরা যখন এসেছি সেখানে অতর্কিতভাবে হামলা করলো। আপনারা প্রথম আলোতে নিউজ করেছে, সেখানকার ছবিতে আপনারা দেখবেন যে একজন আহত পুলিশকে আমার ছাত্র যুবক ভাই বোনরা তাকে উদ্ধার করে তাকে নিয়ে যাচ্ছিল। কারণ আমরা সব সময় আমাদের নেতা কর্মীদেরকে আমরা এই দিক নির্দেশনাটা দিচ্ছি, এদেশের প্রশাসন আমাদের প্রতিপক্ষ নয়। তারা হয়তো চাকরি করার খাতিরে এই মাফিয়া সরকারের হয়ে কখনো তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে তারা কিন্তু জনগণের জন্যই কাজ করতে চায়, জনগণের পাশেই থাকতে চায়। তো আমরা একটা কথা বলতে চাই যে ইতিমধ্যেই আপনারা দেখেছেন আমরা মার খেয়েছি, আহত হয়েছি, কিন্তু আমরা রাজপথ ছাড়ি নাই। আমাদের যুব অধিকার পরিষদের সংগ্রামী নেতা আতাউল্লাহ এবং সহ ছাত্র নেতাদের উদ্যোগে মার খাওয়ার পরে আমাদের আটককৃত সহযোদ্ধাদের জন্য আমরা আবার পল্টন থেকে একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করেছিলাম। সেই মিছিল থেকেও মোটমাট এ পর্যন্ত পুলিশ প্রায় 38 জনকে 38 জনকে তারা গ্রেপ্তার করেছে, যার মধ্যে ঢাকা কলেজ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাহিদউদ্দিন তারেক, সাধারণ সম্পাদক নাজমুল, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সকাল আহমেদ, যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আমাদের মুমতাজুল ইসলাম, যুব অধিকার পরিষদের নেতা শেখ ফরিদ ইসলাম এবং ছাত্র অধিকার পরিষদের নেতা আমাদের যে তারেক, সবুজ, ওমর ফারুক, মেহেদি হাসান, আশিক, আদনান, আরিয়ান, মহিবুল্লাহ, সোহেল মৃধা, মেহেদি, শান্ত সহ প্রায় 38 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা পুলিশ এবং সরকারের প্রতি আহ্বান জানাই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আপনারা ইতিমধ্যেই আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করে আপনারা পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে হার মানিয়েছেন, পাকিস্তানি পেটোয়া বাহিনীর কাতারে আপনাদেরকে নিয়ে গেছেন। কাজে আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অতি দ্রুত আমাদের যেসব সহযোদ্ধাকে আপনারা আটক করেছেন সেসব সহযোদ্ধাকে ছেড়ে দিন। এবং আমাদের সহযোদ্ধারা চিকিৎসা নিচ্ছে বিভিন্ন জায়গায়, ঢাকা মেডিকেলে গেছে, সেখানেও ছাত্রলীগ যুবলীগ হামলা করেছে, পুলিশ সেখান থেকেও তাদেরকে 2-4 জনকে আটক করেছে। এবং ইতিমধ্যেই আমরা জেনেছি যে ঢাকা মেডিকেল থেকে তাদেরকে চিকিৎসা নিতে দেওয়া হচ্ছে না। এবং আমরা ইতিমধ্যেই যে খবরটি পেয়েছি যে আমাদের নেতাকর্মীদের ওইভাবে দিক নির্দেশনা ছিল যে পুলিশের সাথে কোনোভাবেই সংঘর্ষে আমরা যাব না, কারণ পুলিশের হাতে অস্ত্র রয়েছে, পুলিশের হাতে বন্দুক রয়েছে, পুলিশের হাতে জল কামান রয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে নির্দেশনা দিয়েছিলাম যে প্রয়োজনে আমরা মার খাবো, কিন্তু আমরা একটা ইটও ছুঁড়ে মারবো না। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে ছাত্রলীগের একটা দল, তারা হচ্ছে মতিঝিল থেকে আমাদের মিছিলে ঢুকে তারাই হচ্ছে এই কাণ্ডটা ঘটিয়েছে। কাজে আমরা অবশ্যই পুলিশ সহ আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আপনারা যদি প্রকৃতপক্ষেই আইন শৃঙ্খলা বাহিনী হয়ে থাকেন
আপনারা নিরপেক্ষভাবে ঘটনার খতিয়ে দেখবেন যে এই ঘটনার সাথে কারা জড়িত। সেখানে দেখবেন একজন পুলিশ ছাত্রদের এই ধাওয়া পাল্টা ধাওয়ায় পড়ে গিয়েছিল। আমাদের ছাত্র অধিকার পরিষদের সহযোদ্ধার ছবি চেনা যাচ্ছে। আমাদের মহানগর ছাত্র অধিকার পরিষদের নেতা, যুব অধিকার পরিষদের নেতা, নারায়ণগঞ্জের আমাদের কাজী ইমরান, তারা কিন্তু ওই পুলিশকে সেভ করেছে। তো তাহলে এই পুলিশের সাথে এই মিছিলকারীদের সংঘর্ষ কারা ঘটালো, কেন ঘটালো? স্পষ্ট কথা, স্বাভাবিকভাবেই বন্ধুগণ আপনারা জানেন বিভিন্ন সময় আমরা কিন্তু দেখেছিলাম যে এদেশে যখনই মোদি বিরোধী আন্দোলন হয়, ভারতের বিরুদ্ধে আন্দোলন হয়, তখন কিন্তু ছাত্র জনতার উপরে স্টিম রোলার চলে। আপনারা সেই 2009 সালের ঘটনা জানেন। সেদিন আমরা গুটি কয়েক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই এনআরসি এর বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছিলাম, ইংরেজিতে একটা প্রেস রিলিজ দিয়েছিলাম। সেই প্রেস রিলিজ দেওয়ার সময় সেখানে আমাদের উপরে হামলা চালিয়েছিল। সেই হামলা কারা চালিয়েছিল? তথাকথিত বুইফোর সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ, যেটি মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একটা অঙ্গ সংগঠন এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের টাকায় ইন্ডিয়ান হাই কমিশনের সম্পূর্ণ প্রশ্রয়ে এই সংগঠনটি পরিচালিত হয়। এবং এর পেছনে আছে এদেশের কিছু ভারতীয় দালাল, যারা গণমাধ্যম থেকে শুরু করে প্রশাসন, রাজনৈতিক দলে কাজ করে। সেই মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ এবং সেই হামলার নেতৃত্ব দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাদ্দাম হোসেন। এবং আপনারা দেখেছেন সেই হামলাই শুধু ক্ষান্ত হয়নি, যখন আবার আমরা আপনার 22শে ডিসেম্বর ডাকসুতে শান্তিপূর্ণভাবে অবস্থান নিচ্ছিলাম, আহত শরীরে আমরা চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেল থেকে ফিরছিলাম, ডাকসুতে আমাদের নিয়মিত কাজ করছিলাম, সেখানেও এই ছাত্রলীগের গুন্ডারা তখন সেদিন আমাদের উপরে হামলা চালিয়েছিল। সেদিন যখন সারা দেশের মানুষ জেগে উঠেছিল, প্রতিবাদ জানিয়েছিল, তখন আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে বলা হয়েছিল এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে বিচার করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। প্রধানমন্ত্রী পর্যন্ত জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাসিম সহ অনেককে আমাদের দেখতে হাসপাতালে পাঠিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এবং এদেশের একটা চরম বাস্তবতা, সেই হামলায় সাময়িকভাবে ছাত্র আন্দোলনের মুখে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী কারো বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কারণ আমরা যেটা বলেছি যে আজকে রাজনৈতিক দল থেকে প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম, সমস্ত জায়গা আজকে ভারতীয় আধিপত্যবাদ চলছে। যে কারণে আজকে ভারতের বিরুদ্ধে কথা বলা যায় না। ভারতের বিরুদ্ধে কথা বললে হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, গুলি খেতে হয়। কিন্তু আমরা এদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী, স্বাধীনতাকামী জনতাকে আহ্বান জানাই, এই মুহূর্তে আমাদের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুটো দায়িত্ব। এক হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া, প্রতিবাদ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখা। এবং দ্বিতীয় কাজ হচ্ছে এই বিনা ভোটের মাফিয়া সরকার, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। আমরা ইতিমধ্যেই জানিয়েছি যে আমাদের 38 জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে, 44 জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যদি আজকের মধ্যে ছেড়ে না দেওয়া হয়, তাহলে আগামীকালকে আমরা বিকাল 3টায় আমরা শাহবাগে সমস্ত গণতন্ত্রকামী জনতা, মুক্তিকামী জনতাকে আমরা জড়ো হওয়ার আহ্বান জানাই। এবং আজকে যেভাবে আমরা প্রোগ্রাম করেছি, বিক্ষোভ মিছিল করেছি, আগামীকালকেও আমরা শাহবাগ থেকে এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন, মাফিয়া বিরোধী আন্দোলন এবং ছাত্র জনতাকে মুক্ত করার আন্দোলন করে তুলব। আজকে দলমত নির্বিশেষে আমরা সেই আন্দোলনে, সেই সংগ্রামে সকলকে সামিল হওয়ার আহ্বান জানাই এবং সরকারের প্রতি একটা আহ্বান জানাই, আপনারা ইতিমধ্যেই এদেশের স্বাধীনতাকে কলঙ্কিত করার জন্যই এই মোদিকে আনছেন। ইতিমধ্যেই আপনারা এই মুক্তিযুদ্ধের চেতনাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমস্ত রাজনৈতিক দলের সভা সমাবেশ, মিছিল, মিটিংয়ে নিষেধাজ্ঞা করে আপনারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছেন। যেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে এদেশের মাটি মানুষের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আপনারা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠান করছেন, এখানে আওয়ামী দুর্বৃত্তদের একটা অনুষ্ঠান হচ্ছে। কোনো গণতন্ত্রকামী মানুষ, এদেশের জনগণের প্রতিনিধি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কোনো অনুষ্ঠান হচ্ছে না, আওয়ামী দুর্বৃত্তদের অনুষ্ঠান হচ্ছে। স্পষ্ট কথা। কারণ আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যদি পালন করতে হয় তাহলে অবশ্যই সরকারের দায়িত্ব ছিল দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তিকে নিয়ে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে একটি সার্বজনীন অনুষ্ঠানে রূপ দেওয়া। আপনারা বিদেশিদের এনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছেন। কেন আপনারা বিদেশিদের এনে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছেন কারণ আপনারা অবৈধভাবে ক্ষমতায় আছেন। আপনারা এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে একটি হাতিয়ার হিসেবে, একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছেন যে বিদেশি মেহমানরা এসে আপনাদের পক্ষে কথা বলবে, আপনাদের তথাকথিত উন্নয়নের পক্ষে কথা বলবে এবং আপনাদের অবৈধ ক্ষমতাকে তারা এর মাধ্যমে একটা বৈধতা দিয়ে যাবে। আপনারা এ কারণেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকে অঘোষিতভাবে দেশে সেই ৭৫-এর মতো বাকশাল কায়েম করেছেন। ৭৫-এ ছিল ঘোষিত বাকশাল, যেই বাকশাল এদেশের সমস্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং এদেশের গণমাধ্যমকে বন্ধ করে দিয়েছিল এবং এদেশের জনগণ সেই বাকশাল মেনে নেয়নি। আজকে আপনারা অঘোষিতভাবে সেই বাকশাল কায়েম করার জন্য আজকে সেই ২০১৪ সাল থেকে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সমস্ত ভিন্ন মত এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপরে প্রতিনিয়ত মামলা করে যাচ্ছেন, হামলা চালিয়ে যাচ্ছেন, কাউকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে দিচ্ছেন না এবং অকারণেই যারা আজকে লেখালেখি করছে, কথা বলছে, তাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছেন, মামলা দিচ্ছেন, হামলা করছেন, ছাত্রলীগ যুবলীগ লেলিয়ে দিচ্ছেন। বন্ধুগণ, আমরা একটা কথা বলতে চাই যে আইয়ুব খানের একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন ছিল এনএসএফ। সেই এনএসএফ হচ্ছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপরে তারা সশস্ত্র হামলা করত, সাপ নিয়ে ঘুরত, গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের মিছিলে তারা হামলা করত। আইয়ুব খান উন্নয়নের দশক পালন করেছিল, কিন্তু ইতিহাস আইয়ুব খানকে ক্ষমা করে নাই। আইয়ুব খানের নির্মম পতন হয়েছে। আজকের ছাত্র জনতাও কিন্তু রাজপথে স্লোগান দিচ্ছে, এরশাদ গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে, আইয়ুব গেছে যেই পথে হাসিনা যাবে সেই পথে। ছাত্র যুবক জনতা গড়ে তোলো একতা, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই হবে একসাথে। তাই আজকে আমি বাম, ডান, ইসলামপন্থী সমস্ত ভাই বোনদেরকে বলবো, কিছুদিন আগে বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার খেয়েছে, রাজশাহীতে মার খেয়েছে, সিলেটে তাদের মিছিলে হামলা হয়েছে। এর আগে বাইতুল মোকাররমে ইসলামী সমন্বয় দলগুলোর প্রোগ্রামে হামলা হয়েছে। বিএনপিকে এর আগে প্রেস ক্লাবে হামলা চালিয়েছে। আজকে সবাই যারা ভিন্ন মত এবং বিরোধী দলের নেতাকর্মী, রাজনৈতিক দল করি, সবাই আজকে বিভিন্নভাবে হামলা মামলার শিকার হচ্ছে। তাই আজকে সকলের প্রতি আহ্বান থাকবে, আর বিভেদ নয়, ঐক্য গড়ে তুলুন। ঐক্য হচ্ছে একটাই, গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার ঐক্য। ঐক্য হচ্ছে একটাই, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার ঐক্য। ঐক্য হচ্ছে একটাই, এদেশে গণতন্ত্র, সুশাসন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার ঐক্য। সেই আহ্বান রেখে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা বিভিন্ন সময় আমাদের সমস্যা সংকটে আপনারা পাশে ছিলেন এবং ইতিমধ্যেই আমাদের যে ৪৪ জন সহযোদ্ধা আহত হয়েছে, তারা বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছে। আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা আমাদের আহত সহযোদ্ধাদের পাশে দাঁড়াবেন। এবং আইনজীবীদেরকে বলবো, কোটা সংস্কার আন্দোলনের সময় আপনারা যেমন ২০ জনের একটা প্যানেল ঘোষণা করেছিলেন, আজকে আপনারাও এই মোদি বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলন এটা ছিল মোদি বিরোধী আন্দোলন। এই মোদি বিরোধী আন্দোলনে যারা অন্যায়ভাবে এই মাফিয়া সরকার, জালিম সরকার গ্রেপ্তার করা হয়েছে, তাদের মুক্তির দাবির জন্য সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীদেরকে বলবো, আপনারা একটা প্যানেল ঘোষণা করেন, যেটা বাংলাদেশে আর একটা ইতিহাস হবে যে এদেশের মোদি বিরোধী যারা আন্দোলন করছে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, তারা একা নয়, তাদের পেছনে, তাদের সাথে আলেম ওলামারা রয়েছে, বামপন্থী, ডানপন্থী, আইনজীবী, সাংবাদিক, শিক্ষক সবাই রয়েছে। আমরা আপনাদের এই সহযোগিতা চাই এবং সরকারকে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবেন ২৬শে মার্চ। আগামীকালকে এই ঐতিহাসিক দিনকে যদি কলঙ্কিত করতে না চান, অতি দ্রুত আমার সমস্ত সহযোদ্ধাকে মুক্তি দিন। যদি আপনারা মুক্তি না দেন, তাহলে এই ২৬শে মার্চ যেমন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে এদেশের মুক্তিকামী, গণতন্ত্রকামী মানুষ প্রতিরোধ গড়ে তুলেছিল, আগামীকালকে থেকেও এদেশের আপামর জনগণ, গণতন্ত্রকামী মানুষ কিন্তু এদেশের গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবে, মানুষের ভোটাধিকার পূর্ণ প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবে, সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশকে প্রতিষ্ঠার আন্দোলন শুরু করবে। আপনারা যদি বিশৃঙ্খলা এড়াতে চান, আপনারা যদি শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করতে চান, অতি দ্রুত আমাদের সকল সহযোদ্ধাকে মুক্তি দিবেন এবং এই আহতদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে। আমরা আবারও বলছি, আমরা আজকে কিংবা এর আগেও আমরা যতগুলো কর্মসূচি পালন করেছি আমরা রাজপথে, আমরা কখনোই সহিংস ছিলাম না, আমরা কখনোই কাউকে আঘাত করি নাই, আমরা কখনোই কারো বিরুদ্ধে একটা ইট পাটকেল নিক্ষেপ করি নাই। বিশেষ করে আমাদের আজকের কর্মসূচি সুশৃঙ্খলভাবে চলছিল। আমাদের নিজস্ব ভলান্টিয়ার বাহিনী ছিল, তাদেরকে বারবার বলা হয়েছে যে আমাদের মধ্যে অনুপ্রবেশকারী, দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদের মিছিলকে পণ্ড করবে, সহিংসতা ঘটাতে পারে। সে কারণে আমরা সতর্কভাবে অবস্থান নিয়েছিলাম।
আমাদের সহযোদ্ধাদেরকে ভলান্টিয়ার হিসেবে নিয়োগ দিয়েছিলাম। শান্তিপূর্ণভাবেই মিছিলটি পল্টন থেকে এগিয়ে যাচ্ছিল মতিঝিলের ওইখানে যেতে না যেতেই পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগের যৌথ হামলায় এই মিছিলটি পণ্ড হয়ে যায় এবং ছাত্রলীগ পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ হয়তো গুলি চালায় নাই, পুলিশ রাবার বুলেট চালিয়েছিল, যে রাবার বুলেট আমিও আহত হয়েছি, আমার অসংখ্য সহযোদ্ধা সেই রাবার বুলেটে আহত হয়েছেন। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে পেপার পত্রিকায় যে ছবি এসেছে সেখানে স্পষ্টভাবে কিন্তু একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত পুলিশ সদস্যকে আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের ভাই বোনরা তাকে নিয়ে যাচ্ছে, সেভ করেছে তাকে। ঠিক আমরা এই নীতিটা অনুসরণ করি এবং আমরা আজকের এই জায়গা থেকেও এই মেসেজটাই আমাদের প্রশাসনের ভাই বোনদিকে দিয়ে দিতে চাই। আপনারা প্রশাসনের লোক, পুলিশ, আর্মি, ম্যাজিস্ট্রেট বলেন, বিচারপতি বলেন, যাই বলেন না কেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের সাথে তো আপনাদের কোনো শত্রুতা নাই, জনগণ আপনাদেরকে ভালোবাসে, আপনারা জনগণের জন্য কাজ করেন। আপনারা কেন একটা বিনা ভোটের সরকার, একটা অবৈধ সরকার, একটা মাফিয়া সরকারের প্রোটেকশনের জন্য আপনারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন? আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আপনারা দেশ ও দেশের মানুষের পক্ষে অবস্থান নিন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আপনারা কাজ করুন। আজকে যারা আন্দোলন করছে কোনো না কোনোভাবে কেউ আপনার ভাই, আপনার বন্ধু, আপনারই স্বজন। আমাদের কিন্তু কারো লক্ষ্য ছিল না কখনোই প্রশাসনের সাথে আমরা সংঘর্ষে যাব। সবসময় আমরা প্রশাসনের ভাইদের সাথে বিনয়ের সাথে আচরণ করি। কিন্তু এটা তো অস্বীকার করলে হবে না যে পুলিশ থেকে শুরু করে সমস্ত প্রশাসনেই আজকে ভারতের দালাল একটা শ্রেণী রয়েছে, উগ্র হিন্দুত্ববাদের গোলাম একটা শ্রেণী রয়েছে, যারা বাংলাদেশকেও সাম্প্রদায়িকতা কায়েম করতে চায়, যারা বাংলাদেশেও মোদির সাম্প্রদায়িকতাকে ছড়িয়ে দিতে চায়। আজকে তারা বলছে যে মোদি ব্যক্তি মোদি হিসেবে বাংলাদেশে আসছে না, মোদি ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসছেন, মোদি বঙ্গবন্ধুর আপনার প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এই গাধারা কিন্তু জানে না যে মোদি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কিংবা মুজিব বর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন না। এই মোদি আসছেন পশ্চিমবঙ্গের নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট নেয়ার জন্য তিনি আসছেন। তিনি বাংলাদেশে এসে যাবেন গোপালগঞ্জের ওরাকান্দিতে, বঙ্গবন্ধুর মাজারে কিন্তু তিনি যাচ্ছেন না। তিনি যাবেন বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরের যশেশ্বরী মন্দিরে। তিনি তো পশ্চিমবঙ্গের আনন্দবাজার সহ বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন বিশ্লেষণধর্মী সাংবাদিকরা কিন্তু বলেছে যে এখানে মোদির টার্গেট হচ্ছে বাংলাদেশ থেকে হিন্দুত্ববাদের একটা মেসেজ দেওয়া, উগ্র হিন্দুত্ববাদের একটা মেসেজ দেওয়া এবং মতুয়া সম্প্রদায়ের এই ভোটকে তার দিকে নেওয়া। যেহেতু পশ্চিমবঙ্গের নির্বাচনে 30টি আসনে জয় পরাজয়ের ক্ষেত্রে এই মতুয়া সম্প্রদায় একটা ফ্যাক্টর, সেই ক্যাম্প থেকে, সেই চিন্তাধারা থেকে মোদি আসছে। অথচ এদেশে মোদির দালালরা, ভারতের দালালরা মোদির এই আগমনকে সাফাই গেছে যে ব্যক্তি নয়, এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসছেন, তিনি বা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন। এই কথা যারা বলছেন ওরা মোদির দালাল, ওরা মোদিকে এদেশে আনার জন্য সব দালালি করছেন। আমাদের স্পষ্ট কথা ছিল যে আমরা ভারতের বিরুদ্ধে নই, ভারত আমাদের 3 দিকে বেষ্টিত নিকটতম প্রতিবেশী, ভারতের সাথে আমাদের অত্যন্ত সুসম্পর্ক দরকার। সেই সুসম্পর্ক হবে এদেশের জনগণের ন্যায্যতার ভিত্তিতে, এদেশের জনগণের স্বার্থের ভিত্তিতে। সীমান্তে যেখানে প্রতিনিয়ত পাখির মতো গুলি করে মারছে, আমাদের উপরে বাণিজ্যিক আগ্রাসন চালাচ্ছে, যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে, যেখানে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, সেই বাণিজ্য ঘাটতি ভারত আমাদেরকে পুষিয়ে দিচ্ছে না। নেপাল ভুটান থেকে আমরা ভারত 17 বিঘা করিডোর দিলে আমরা সহজে স্বল্প মূল্যে বিদ্যুৎ আনতে পারি, ভারত আমাদেরকে সেটা দিচ্ছে না। ভারত আমাদের বন্ধু। আওয়ামী লীগের দালালরা বলছেন, আওয়ামী লীগের লুকিয়ে থাকা ভারতের দালালরা বলছেন যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক, রাখির সম্পর্ক। ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, এটা সত্য, আমরা অস্বীকার করছি না। কিন্তু এটা আপনাদেরকে মনে রাখতে হবে, ভারত শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতার জন্যই তারা বাংলাদেশকে সহযোগিতা করেনি। ভারত সহযোগিতা করেছিল তার চিরশত্রু পাকিস্তানকে কাবু করার জন্য, পাকিস্তানকে ভাঙার জন্য। তারপরে আমরা ভারতের এই অবদান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে, আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ যেসব ভারতের গণতন্ত্রকামী মানুষ, অসাম্প্রদায়িক চেতনার মানুষ মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়েছিলেন।
আমরা ধন্যবাদ জানাই ভারতের ওই সময়ের রাজনীতিবিদদের প্রতি। আমরা একই সাথে ঘৃণা প্রকাশ করি ভারতের যেসব দুষ্কৃতিকারীরা সেই ৭২ সাল থেকেই বাংলাদেশকে তাদের একটি করদ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, বাংলাদেশকে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল, এবং বর্তমানের এই বিনা ভোটের মাফিয়া সরকার এবং তার দোসররা আজকে বাংলাদেশকে ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত করার জন্য আজকে এই দেশে ভারতীয় আধিপত্যবাদ কায়েম করতে চাচ্ছে। যে কারণেই আমরা আজকে এই শান্তিপূর্ণ মোদি বিরোধী আন্দোলন করেছি, সেখানেও তারা আজকে আমাদের উপরে হামলা মামলা করে আমাদের সহযোদ্ধাদেরকে আটক করেছে। আমরা আবারও এই লাইভের মাধ্যমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ৩৮ জন সহযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের এই সহযোদ্ধাদেরকে অতি দ্রুত ছেড়ে দিন। যদি ছেড়ে না দেন, আগামীকালকে এদেশের ছাত্র যুবক তরুণদেরকে নিয়ে আবার শাহবাগ থেকে সেই ১৯৭১ সালের ২৬শে মার্চ যেমন এদেশের জনগণ গণতন্ত্রকামী স্বাধীনতাকামী মানুষ যেমন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলেছিল, আমরাও আগামীকালকে শাহবাগ থেকে এই মাফিয়া সরকার, বিনা ভোটের সরকার, এই ফাঁসিবাদী সরকার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমাদের সহযোদ্ধাদেরকে অতি দ্রুত ছেড়ে দিন এবং ছেড়ে দিতে হবে। আমাদের ৪৪ জন সহযোদ্ধা আহত হয়েছে। আজকে সেই বঙ্গবন্ধুর মতোই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে। আপনারা যেভাবেই পারেন ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের দায়িত্বশীল নেতাদের সাথে যোগাযোগ করে আমাদের আহত সহযোদ্ধাদের পাশে দাঁড়াবেন, গ্রেপ্তারকৃত সহযোদ্ধাদেরকে আইনি সহায়তা দিবেন এবং আমাদের এই সহযোদ্ধাদের মুক্তির দাবিতে আগামীকালকে বিকাল ৩টায় শাহবাগে থেকে আমরা বাংলাদেশপন্থী জনগণের ব্যানারে আমরা বিক্ষোভ মিছিল করব। আমরা কোনো ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ এখানে ফ্যাক্টর না, কারণ আজকের বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এদেশের গণতন্ত্রকে রক্ষা করা, এদেশে আইনের শাসনকে ধরে রাখা, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এতক্ষণ যারা লাইভে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং একই সাথে বলছি যে সরকার পরিকল্পিতভাবেই এই ছাত্রলীগ যুবলীগকে দিয়ে পুলিশের উপরে এই হামলাটা চালিয়ে তারা আসলে আমাদের বিরুদ্ধে একটা সাজানো মামলা দিবে, ৩০০-৪০০ জনকে দেখা যায় অজ্ঞাতনামা আসামি করবে এবং আমাদেরকে ভয়ভীতি দেখাবে, গ্রেপ্তার করবে। এটা হচ্ছে তাদের মিশন। এইটা ভারতের সরকারকে প্ল্যান দিয়েছে যে ভিপি নুরুদেরকে গ্রেপ্তার করতে হবে, ভিপি নুরুদের ছাত্র সংগঠনকে আর মাঠে দাঁড়াতে দেওয়া যাবে না। কিছুদিন আগে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও আমাদেরকে এই মেসেজটি দেওয়া হয়েছিল, ভাই আপনাদেরকে একটা অনুরোধ করি, এদেশ চালাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা এদেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল, গণমাধ্যম, সমস্ত জায়গায় আজকে ভারতের আধিপত্যবাদ। আপনারা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করেন না। আপনারা মিছিল করবেন, সেখানে একটা বম বাস্টিং করলো, আপনারা প্রতিবাদ করবেন, সেখানে একটা পুলিশের উপরে একটা বম মেরে আপনাদেরকে ফাঁসাবে। এগুলো কাজ করবে ভারতের গোয়েন্দা সংস্থা এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মধ্যে যে ভারতের এজেন্টরা রয়েছে নিয়োগ দেওয়া, সেই সব এজেন্টরা ফাঁসাবে আপনাদেরকে, যেভাবে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে ফাঁসায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রেস ক্লাবে বিএনপির একটি সমাবেশে পুলিশ সেখানে কিন্তু অতর্কিত হামলা চালিয়েছিল এবং হামলা চালানোর ফলে যখন বিএনপি এবং তাদের নেতাকর্মীরা যখন প্রতিরোধ করেছিল, নিজেদের আত্মরক্ষা করেছিল, তখন স্বাভাবিকভাবে একজন পুলিশ সদস্য সেখানে আহত হয়। সেটাকে কেন্দ্র করে বিএনপির ২০০-৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নিয়েছিল। এই সরকার আইনকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং মিথ্যা মামলা, হয়রানি এবং এই প্রশাসনিক স্বৈরতন্ত্র এবং আমলাতন্ত্রের দুষ্ট লোকদের মাধ্যমে এবং ভারতীয় রয়ের প্ল্যান পরিকল্পনা এক্সিকিউট করে সরকার ক্ষমতায় আছে। কাজেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এখন আমাদের সোচ্চার হওয়াটা সময়ের দাবি। আমরা জানি যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে, এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আবরারের মতো আমাদেরকে জীবন দিতে হতে পারে, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস আজকে বাংলার আনাচে কানাচে হাজারো নূর তৈরি হয়েছেন, হাজারো আবরার তৈরি হয়েছে। কাজে আমরা এই হত্যাকে ভয় পাই না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষ ছিলেন, ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করেন নাই, তাই তাদেরকে খুন হতে হয়েছিল। কিন্তু আজকে যদি আমাদেরকেও সেই পথে যেতে হয়, বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়াতে গিয়ে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। যেদিন রাজপথে নামি সেদিন ওই প্রস্তুতি নিয়েই নামি। তো অনেকক্ষণ লাইভ করেছি, লাইভটি শেষ করার আগে ২-১ মিনিট এই কথাটি বলেই শেষ করব যে আজকে বাংলাদেশের সমস্ত গণতন্ত্রকামী, মুক্তকামী মানুষকে আমরা আহ্বান জানাবো, আজকে এই যে যারা মার খাচ্ছে, আহত হচ্ছে, মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, দয়া করে যে যার সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্ররা মার খেয়েছে, এর আগে ইসলামপন্থী বা ইসলামী দলগুলো হামলার শিকার হয়েছে, বিএনপি সহ অন্যান্য দল বিভিন্ন সময় আহত হয়েছে, আমরা আজকে আহত হয়েছি। আমাদের উপরে বেধড়ক
আমাদের সহযোদ্ধাদের উপরে বেধড়ক হামলা চালানো হয়েছে। 2 জনের মাজা, তারা বলেছে মাজা কোমর ভেঙে গেছে। আমি তাদের সাথে যোগাযোগ করতে পারিনি, কারণ আমি নিজেই টিয়ার সেলে আহত ছিলাম, রাবার বুলেটে আহত হয়েছি, যে কারণে আমি নিজেই ওইভাবে খোঁজখবর রাখতে পারিনি। তবে আমাদের সহযোদ্ধা ইতিমধ্যেই যোগাযোগ হচ্ছে, এবং এই যোগাযোগের যে তথ্য পেয়েছি, আমাদের 38 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 44 জন আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছে। আহতদের আপনারা পাশে দাঁড়াবেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি সহ সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি আহ্বান যে আপনারা সেই কোটা সংস্কার আন্দোলনের মতো এই মোদি বিরোধী আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের জন্য একটা আইনি সহায়তা সেল গঠন করে আপনারা ঘোষণা দিন যে আপনারা মোদি বিরোধী আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে তাদের পাশে থাকবেন, এবং লাইভটি শেয়ার করার মাধ্যমে আমাদের বক্তব্য সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেবেন। এই মাফিয়া সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে, গণমাধ্যম যেন আমাদের সংবাদ ওইভাবে পরিবেশন করতে না পারে, প্রকৃত ঘটনা প্রকাশ করতে না পারে, সেই ক্ষেত্রে এই মাফিয়া সরকার গণমাধ্যমের উপরে চাপ তৈরি করেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে অন্তত বাংলার এদেশের আপামর জনগণ এখন সোশ্যাল মিডিয়াতে সক্রিয় রয়েছে। এখন যেমন লাইভের সাথে প্রায় 30-40 হাজার মানুষ আছেন, এবং আমরা বিশ্বাস করি যে এই লাইভ হচ্ছে জনগণের কাছে পৌঁছে যাবে, মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষের কাছে আমাদের এই বক্তব্য পৌঁছে যাবে। কাজে যারা এতক্ষণ লাইভের সাথে ছিলেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে আমাদের এই মেসেজ এবং আহ্বান পৌঁছে দেবেন, এবং আমাদের সহযোদ্ধাদেরকে যদি আজকের মধ্যে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, আগামীকালকে জুমার নামাজ পড়বেন ঢাকা শহরের যে কোনো মসজিদে, এবং আপনারা নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আপনারা এই দেশের গণতন্ত্রের জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য বিকাল 3টায় শাহবাগে চলে আসবেন। সেখানে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যদি আজকের মতো আহত হতে হয়, নির্যাতিত নিপীড়িত হতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। কিন্তু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলতে দেয়া যাবে না। এই বিনা ভোটের মাফিয়া সরকার যেন আর কোনো মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালাতে না পারে, কোনো গণতন্ত্রকামী মানুষের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা না করতে পারে। সেই প্রতিবাদ আমাদেরকে করতে হবে, সেই প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। তাই সকলকে আহ্বান জানাবো, শুধুমাত্র ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট, আসি ভাই এগিয়ে যান ভাই, এগুলো দিয়ে ভাই কাজ হবে না। সকলের প্রতি সবিনয় অনুরোধ করবো, আজকে আমরা একটা সংকটময় মুহূর্তে আছি। আমি মনে করি যে ভারতীয় আধিপত্যবাদী যে পরিকল্পনার অংশ হিসেবে যেমন এদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে, আইন আদালত প্রশাসনে ভারতীয় আধিপত্যবাদ তথা এই মাফিয়াতন্ত্র কায়েম করা হয়েছে, আজকে ভিন্ন মত এবং বিরোধী দলের রাজনৈতিক দলগুলো যেখানে কোণঠাসা, সেখানে যখন আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছি, গণতন্ত্রকামী মানুষকে সংগঠিত করার চেষ্টা করতেছি, আমাদের উপরেও যে হামলা হচ্ছে, আমাদেরকে যে দমন করে, আমাদেরকে যে নাই করে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে, ধ্বংস করার একটা পায়তারা চলছে, এটাও একটা ভারতীয় প্ল্যান পরিকল্পনা। যেভাবে এই ভারতীয় আধিপত্যবাদীরা প্ল্যান করে এদেশের 57 জন সেনা অফিসারকে সেই বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছিল, 5ই মে সেই শাপলা চত্বরে এদেশের আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, ঠিক একইভাবে আজকে আমাদের বিরুদ্ধেও তারা লেগেছে। কাজে এই সংকটময় মুহূর্তে যদি আমাদের পাশে এদেশের জনগণ না দাঁড়ায়, আপনারা যদি না দাঁড়ান, তাহলে কিন্তু সেই ভারতীয় রাম রাজত্ব এদেশে কায়েম হবে। এদেশের মাফিয়ারা এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করবে, একনায়কতন্ত্র কায়েম করবে, যার জাতাকলে পিষ্ট হবে এদেশের জনগণ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হই, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করি, মাফিয়াতন্ত্র রুখে দেই, ভারতীয় আধিপত্যবাদ রুখে দেই। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, মিটিংয়ের স্লোগানে। আগামীকালকে আমাদের সহযোদ্ধাদের মুক্তির দাবিতে সেই শাহবাগে আপনাদের সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ বেঁচে থাকলে লড়াই সংগ্রাম চলবে, এবং আমি না থাকলে আমার যারা সহযোদ্ধা আছে তারা চালিয়ে যাবে। কাজী আজকে আমার সরকারের প্রতি আবার আহ্বান জানিয়ে রাখতে চাই, আমরা সকলে আগামীকালকে আপনার স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমরা বিজয় মিছিল করতে চাই, আমরা বিক্ষোভ মিছিল করতে চাই না। যদি আমাদের সহযোদ্ধাদের মুক্তি না দেওয়া হয়, আগামীকালকে ঢাকার রাজপথে ছাত্র যুবকদের সেই প্রতিবাদী মিছিল চলবে। সেই প্রতিরোধকারী মিছিলে এদেশের গণতন্ত্রকামী মানুষ সামিল হবে। আগামীকালকে বিকাল 3টায় সেই মিছিলে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা লাইভে ছিলেন অসংখ্য ধন্যবাদ, এবং লাইভটি শেয়ার করে এদেশের আপামর জনগণের কাছে পৌঁছে দিবেন। আমি আল্লাহর রহমতে এখন পর্যন্ত ভালো আছি, মোটামুটি সুস্থ আছি। ধন্যবাদ সকলকে।